রাজধানীর পাইকারি বাজারে আলু বিক্রি বন্ধ, ব্যবসায়ীদের অজুহাত জরিমানা এড়াতেই সিদ্ধান্ত। কোলেস্টোরে যায় মালামাল আছে, এটা কৃষকের কাছে নাই, এটা হলো পার্টির কাছে আছে। 3000, 4000, 5000 এখন আলু আছে কোন কোন লোকের, তাদের কাছ থেকে বাজার নিয়ন্ত্রণ করতে। পর্যাপ্ত মজুদ সত্ত্বেও সিন্ডিকেটের কারসাজির অভিযোগ। পর্যাপ্ত মজুদ থাকার পরও আজকে ব্যবসায়ীরা ইচ্ছে মতো দাম নির্ধারণ করছে। সরকার যে দাম নির্ধারণ করেছে তার তোয়াক্কা করছে না। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিএনপি মহাসচিব বলছেন বেগম জিয়া গৃহবন্দী, দলের আইনজীবী বলছেন করোনাই হয়েছে কাল। রাজনৈতিক ফায়দা নেওয়ার অপচেষ্টা, মন্তব্য দুদক আইনজীবীর। একদিকে মামলার হাজিরা, অন্যদিকে জাল টাকা বানানো, জামিনে বের হয়েই সক্রিয় কারবারিরা, ঢাল হিসেবে ব্যবহার হচ্ছে নারী। চট্টগ্রামে রেলওয়ের জমিতে অবৈধ দখলদার উচ্ছেদে অভিযান, 2 দিনে গুঁড়িয়ে দেওয়া হলো 250 স্থাপনা। সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বেচতে রাজি না হওয়ায় আড়তে আলু সরবরাহ বন্ধ করে দিয়েছে ব্যাপারীরা। তাই রাজধানীর কারওয়ান বাজারে আসছে না কোনো আলুর ট্রাক, থমকে গেছে সরবরাহ। আড়তদারদের অভিযোগ, চাহিদার সুযোগে সিন্ডিকেট করে দাম বাড়ানো হচ্ছে। কোল্ড স্টোরেজ পর্যায়ে সরকারি নজরদারি জোরদারের পরামর্শ তাদের। পাইকার ও আড়তদারদের হাক ডাকে ব্যস্ত কারণ বাজারের আলুর আড়ত এখন একেবারেই ফাঁকা। পাইকাররা বলছেন সংগ্রহে থাকা আলু ফুরালেই বন্ধ হবে বেচাকেনা। আমাদের দোকান বন্ধ রাখতে হবে, এর ছাড়া আর উপায় নাই। কালকাজি দোকান বন্ধ থাকবে, আলু নাই, কিছু নেই। কৃষি বিপণন অধিদপ্তরের বেঁধে দেয়া 30 টাকা কেজি দরে বিক্রি না করলে আর্থিক জরিমানা সহ শাস্তি ঠেকাতেই আলু বিক্রি বন্ধ করে দিয়েছেন ব্যাপারীরা। রেকর্ড উৎপাদন আর পর্যাপ্ত মজুদ সত্ত্বেও গেল কয়েকদিন ধরেই আগুন আলুর বাজার। এরই মধ্যে বাজারে লাগাম টানতে সরকারের কড়াকড়ি ও টিসিবির মাধ্যমে আলু বিক্রির ঘোষণার পরই চাপ পড়ে ব্যবসায়ীদের ওপর। আমাদের রেট হলো 40 আর 30, আর আমাদের সরকার রেট দিয়েছে 25। না বেচলে 25 টাকা আমাদের জরিমানা করে ম্যাজিস্ট্রেট সাহেব। তো আমরা আর মাল বেচতে পারি না, ব্যাপারীকে আমরা কম দামে দিব না। এক বস্তা মাল বেচমু আমরা 40 টাকা আরোগদারি পারবো, আমাকে তো এনে কোনো লাভ লোকসান নাই, কারণ আমরাকে জরিমানা দিব। সরকারি হিসাব বলছে আলুর উৎপাদন আর চাহিদার ফারাক অনেক, সেই হিসেবে সংকটের কোনো কারণ নেই। তবে সব হিসাব ওলট পালট করে দিয়ে কলকাঠি নাড়ছে মহাজন ও ব্যাপারীরা। কম থাক আর বেশি থাক, কোলেস্টোরে যায় মালামাল আছে, এটা কৃষকের কাছে নাই, এটা হলো পার্টির কাছে আছে। যারা আলু রাখছে বড় বড় পার্টি, 3000, 4000, 5000 এখন আলু আছে কোন কোন লোকের, তাদের কাছে বাজার নিয়ন্ত্রণ করতে। এই মুহূর্তে যদি সিন্ডিকেট ব্যবসায়ীদের দৌরাত্ম্য বন্ধ করা না যায় তাহলে বাজার সহনীয় পর্যায়ে আসবে না। সরবরাহ সংকট হলে দাম আরও বাড়ার আশঙ্কা জানিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। আর 8টি স্প্যান বসলেই পদ্মার বুকে দেখা যাবে পুরো সেতু। সকালে 33তম স্প্যান যোগ হওয়ার মধ্য দিয়ে এখন দৃশ্যমান প্রায় 5 কিলোমিটার। লুক্সেমবার্গ থেকে জানুয়ারিতে স্ল্যাব এলে কাজ আরও এগিয়ে যাবে বলে জানালেন প্রকল্প পরিচালক সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। স্রোতের গতি কিছুটা কমেছে। এর আগে তীব্র স্রোতের কারণেই 10 জুনের পর দীর্ঘ 4 মাস বন্ধ ছিল সেতুতে স্প্যান ওঠা। নদীর পানি কমতে শুরু করলে 11 অক্টোবর 32তম স্প্যানের পর এবার 8 দিনের ব্যবধানে পরের স্প্যান বসানোর তৎপরতা শুরু। সোমবার সকাল 9টায় মাওয়ার কুমারভোগ ইয়ার্ড থেকে নির্ধারিত 3 ও 4 নম্বর পিলারের কাছে স্প্যানটি নিয়ে যাওয়া শুরু হয়। পাড়ের খুব কাছে হওয়ায় 3140 মেট্রিক টন ওজনের স্প্যানটি নিয়ে যেতে সময় লাগে 40 মিনিট। তবে একই অবস্থানে 32তম স্প্যান বসাতে 2 দিন সময় লাগায় সে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার ঘণ্টাখানেকের মধ্যেই নোঙর ফেলার কাজ শেষ করা হয়। সব মিলে দুপুর 12টার মধ্যে বসিয়ে দেওয়া সম্ভব হয় 33তম স্প্যান। একই সময়ে সেতুতে চলছে আগে বসানো স্প্যানগুলোতে রোড ও রেল স্ল্যাব বসানোর কাজ। ইয়ার্ডে নদী ভাঙনের কারণে বেশ কিছু স্ল্যাব নদীতে তলিয়ে গেলেও এজন্য কাজে কোনো দেরি হবে না বলে জানান প্রকল্প পরিচালক। 125টা চলে গেছে রোডওয়ে ডেক, এগুলোকে আমরা আবার পুনর্নির্মাণ শুরু করে দিচ্ছি। অ্যালওয়ে স্ট্রিঞ্জারের জন্য আমাদের লুক্সেমবার্গের ফ্যাক্টরিতে অলরেডি অর্ডার দেওয়া হয়েছে,
এটা আমরা আশা করছি আগামী জানুয়ারির মধ্যে চলে আসবে। বাকি যেগুলো দিয়ে আছে আমাদের কাজের ব্যাঘাত হবে না, আমাদের হাতে আরও স্টক আছে। চলতি মাসের 25 তারিখ 34তম আর 30 তারিখ 35তম স্পেন বসানোর পরিকল্পনা রয়েছে। কখনো তীব্র স্রোত, কখনো নাব্য সংকটের কারণে প্রায় এ রুটে লঞ্চ ও ফেরি চলাচল বন্ধ থাকে। বর্তমানে 5 দিন ধরে বন্ধ আছে ফেরি চলাচল। দুর্ভোগের এমন দিনগুলোতে যখন এক একটি স্পেন বসানোর মধ্য দিয়ে এগিয়ে যায় পদ্মা সেতুর কাজ, তখন আশায় বুক বাঁধেন দুই পারের মানুষ। প্রার্থনা করেন আরও দ্রুত শেষ হোক পদ্মা সেতুর কাজ। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। সিলেটে পুলিশ ফাঁড়িতে রায়হান মৃত্যুর পর এসআই আকবর পালিয়ে যাওয়ার ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ সদর দপ্তর। একজন এআইজিকে প্রধান করে ঘোষিত কমিটিকে 5 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এসআই আকবরকে পালিয়ে যেতে সহায়তাকারীদের খুঁজে বের করাই হবে তদন্ত কমিটির প্রধান কাজ। পুলিশের নির্যাতনে রায়হানের মৃত্যুর পর দায়িত্বহীনতার জন্য বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর সহ 4 পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত ও 3 জনকে প্রত্যাহার করা হয়। এরপর 13 অক্টোবর এসআই আকবর হোসেন ভূঁইয়া পালিয়ে যায়। এখন পর্যন্ত তার কোনো হদিস পাওয়া যায়নি। এদিকে সিলেটে পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হানের মৃত্যুর বিবরণ তুলে ধরে আদালতে সাক্ষ্য দিয়েছেন প্রত্যক্ষদর্শী 3 কনস্টেবল। দুপুরে পুলিশ সদস্য সাইদুর দেলোয়ার ও শামীমকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালতে হাজির করে পিবিআই। 2 ঘন্টার বেশি সময় ধরে সাক্ষ্য রেকর্ড করা হয়। পুলিশের তাড়া খেয়ে পরিচ্ছন্নতা কর্মীর বাড়িতে আশ্রয় নিয়েও রেহাই পায়নি সিলেটের রায়হান। সেখান থেকে ধরে ফাঁড়িতে নিয়ে করা হয় নির্যাতন। আটকের পর এএসআই এর মোবাইল থেকে টাকা দাবি, সিসিটিভির ফুটেজ, ময়নাতদন্তের রিপোর্ট সহ সামগ্রিক ঘটনা প্রবাহ বিশ্লেষণে স্পষ্ট নির্যাতনে রায়হানের মৃত্যু হয়েছে। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন নৌশাদ আহমেদ চৌধুরী। গত 10 অক্টোবর দিবাগত রাত 3টার দিকে তারা খেয়ে কাষ্ঠঘরের পরিচ্ছন্নতা কর্মী সুলাইলালের বাসায় আশ্রয় নেন রায়হান। তার 5 মিনিট পর সুস্থ অবস্থায় পুলিশ এসে তাকে ধরে নিয়ে যায় সেখান থেকে। পুলিশ এসে দৌড় টুটু গেছে, আমি এভাবে দুয়ারটা খুলিয়া জিগেছি কি স্যার, বলে এখানে একটা ছিনতাইকারী আছে। তো আমি বলছি আপনি দেখতে পারেন, দুয়ার খুলিয়া দেখাইছি তো ছিনতাইকারী। আরও এক গাড়ি পুলিশ এসে সিএনজি আইসা, তারা 6 জন পুলিশ, 2 জন ঢুকিয়া ভিতরে হ্যান্ডকাপ লাগে সুস্থ অবস্থা তাদের নিয়ে গেছে। কনস্টেবল 2 জন আর আপনার ওই যে আকবর আলী, এরা ইয়া নিয়ে গেছে। সিসিটিভি ফুটেজে দেখা যায় রায়হানকে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নিয়ে যায় পুলিশ। ফাঁড়িতে থাকা অবস্থায় এএসআই তহিদের মোবাইল থেকে রায়হান তার মাকে জানায় তাকে পুলিশ ধরে এনেছে, টাকা নিয়ে যেতে বলে। ফাঁড়িতে 3 ঘন্টা নির্যাতনের পর অর্ধমৃত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে ফাঁড়ির ইনচার্জ আকবরও গিয়েছিল বলে জানান প্রত্যক্ষদর্শী সিএনজি চালক। আমার ছেলে এটাই বলছে যে আম্মা তাড়াতাড়ি টাকা কিছু নিয়ে আসো, আমার ধরে আনছে পুলিশ, টাকা দিলে তারা এখান থেকে ছেড়ে দিবে। যেবেলা আনছি এই সময় তো শারীরিক অবস্থা ভালো আসলো আপনার। আকবর আইয়া ট্রিটমেন্ট করিয়া 10-15 মিনিট পরে উনি মারা গেছে। ফাঁড়ি থেকে মুমূর্ষ অবস্থায় রায়হানকে হাসপাতালে নিয়ে যায় এএসআই আশিক এলাহি। এএসআই আশিক তার ভাষ্য অনুযায়ী উনি জানান যে রায়হান মধ্যরাতে ডাকাতি করতে যে মারামারির শিকার হয়। হাসপাতালে 1 ঘন্টা 10 মিনিট চিকিৎসার পর মারা যান রায়হান। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট থেকে জানা গেছে শরীরে 111টি আঘাতের চিহ্ন রয়েছে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। বিএনপি মহাসচিব বলছেন বেগম জিয়া গৃহবন্দী, আর চেয়ারপারসনের এক আইনজীবী বলছেন করোনার কারণে চিকিৎসা করা যাচ্ছে না। অন্যদিকে দুদক আইনজীবীর মন্তব্য, নেত্রীকে নিয়ে রাজনীতি করে ফায়দা লোটার চেষ্টা করছে দলটি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বেড়েছে 2 দফা। বিদেশে না যাওয়া, বাসায় চিকিৎসা নেওয়া, এই 2টি শর্তে তাকে মুক্তি দেওয়া হয়। আইনি প্রক্রিয়ায় ব্যর্থ হয়ে সরকারের এমন সিদ্ধান্তকে শুরু থেকেই স্বাগত জানিয়েছে দলটি। অথচ মুক্তির 8 মাসে এসে দলটির মহাসচিবের অভিযোগ, নেত্রীকে গৃহবন্দী করে রেখেছে সরকার। ডিফারেন্সটা হচ্ছে যে শুধুমাত্র হাসপাতাল থেকে তাকে জেলে তার বাসায় নিয়ে আসা হয়েছে। ওখানে তিনি একটা হোমলি পরিবেশের মধ্যে আছেন, যেটাকে সোজা কথায় বললে বলা যায় এটা হচ্ছে গৃহ অন্তরীণ করা। ওনাকে
আমরা কখনোই বলি নাই যে উনি কোথাও বাইরে যেতে পারবেন না, ঘরের বাইরে বেরোতে পারবেন না। তো ওনারা কোথা থেকে এইসব শব্দ ওনারা চয়ন করেন আমি জানি না, এটা ওনার কাল্পনিক বক্তব্য। বেগম জিয়া বাসায় থাকাকালীন দলটির শীর্ষ নেতাদের সঙ্গে দেখা করেছেন। নেত্রী চাইলে আইনজীবী সহ যে কারো সঙ্গে আলোচনাও করতে পারেন। তারপরও কেন গৃহবন্দীর অভিযোগ তুলছে বিএনপি? ওনার পরিবারের পক্ষের আবেদনটাকে শ্রদ্ধা করে সরকার মহোদয় এটা আদেশ দিয়েছেন, ওনাদের আবেদন অ্যালাউ করেছেন। এটা গৃহবন্দী কিভাবে? ইটস এ পলিটিক্যাল স্টেটমেন্ট, জাস্ট একটা পলিটিক্যাল কাওয়াজ করার জন্য, এছাড়া আর কিছুই না। উনি বলতে পারেন আইনের বেড়া জালে বন্দী, উনি সাজাপ্রাপ্ত, কিন্তু সরকার সাময়িক মুক্তি দিয়েছে 401-এর 1 উপধারা অনুযায়ী। বিএনপি নেত্রীর একজন আইনজীবী অবশ্য গৃহবন্দী নিয়ে সরাসরি কোনো কথা বলতে চাননি। তিনি বলেছেন, করোনা পরিস্থিতির কারণে দেশে বিদেশে চিকিৎসা নেওয়ার সুযোগ পাচ্ছেন না নেত্রী। উনি নিজে চাচ্ছেন চিকিৎসা করা, এখন কোভিড-19-এর কারণে তার চিকিৎসা ব্যাহত হচ্ছে। সরকার শর্তটা না দিলে হয়তো এর আগে উনি যেতে পারতেন হয়তো। এখন তো দেশে বিদেশে সব জায়গাতে একই অবস্থা। দলটির একটি সূত্র বলছে, বেগম জিয়ার চিকিৎসার জন্য বিদেশি কয়েকটি হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, কিন্তু করোনা পরিস্থিতির কারণে সেটিও সম্ভব হচ্ছে না। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জামিনে বের হয়ে একদিকে চলে মামলার হাজিরা, অন্যদিকে চলে জাল টাকা বানানো। রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসা থেকে অর্ধ কোটি টাকার জাল নোট সহ চক্রের 4 সদস্যকে গ্রেফতারের পর বেরিয়ে এসেছে এমন তথ্য। আর এই কাজে ঢাল হিসেবে ব্যবহার করা হয় নারীদের। যে কোনো উৎসবের মতোই দুর্গাপূজাকে সামনে রেখে আবারও সক্রিয় এই চক্র। সাদাত রহমতুল্লাহ রিপোর্ট। মেশিন থেকে বের হচ্ছে 500,000 টাকার নোট। মনিটরিংয়ে জাল টাকা তৈরির দক্ষ কারিগর হুমায়ুন কবির। 1 যুগ ধরে হাত পাকিয়ে আজ সে চক্রের হোতা। এই চক্রের স্ত্রী ভাইসহ সবাইকে এনেছে সে। 2008 সাল থেকে এখন পর্যন্ত 6 বারের বেশি আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয় হুমায়ুন। সর্বোচ্চ 18 মাস জেল খেটে আবারও এই অপরাধে জড়িয়ে পড়ে সে। এই হুমায়ুন কবির একাই 100। সফটওয়্যার তৈরি থেকে টাকা ছাপানো সবই তার দখলে, আর এই কাজে সহায়তা করেন 2 নারী সদস্য। এনার সাথে পরিচয় হওয়ার পরে এখানে আসছি, বলছে যে আমার এই কাজ আগাই টাকায় দিবি, কাগজ বানিয়ে দিবি, তাহলে তোরে টাকা দেবো। আমার জামাই জানুয়ারি মাসের 7 তারিখে 10 তারিখে ধরা গেছে এর কাছে। জামাইকে ছাড়ানোর জন্য আমি এখানে আসছি হুমায়ুন ভাইয়ের কাছে। হুমায়ুন ভাইয়ের কাছে আসছি কাজের জন্য। হুমায়ুন ভাই কাজ দিচ্ছে আমাকে। কি কাজ? এই জাল টাকার ফিতা লাগানো আর লাগানোর জন্য। রাজধানী থেকে শুরু করে সারা দেশে টাকা সরবরাহের জন্য রয়েছে নিজস্ব সিন্ডিকেট। সেই চক্রের একজন সদস্য মুন্সিগঞ্জের জামাল। ঢাকা, সাভার, মুন্সিগঞ্জের বিভিন্ন জেলায় জাল টাকা ছড়িয়ে দেয় তার কাজ। ছাতা গাম মারি, তারপর বঙ্গবন্ধুর ছবি মারার পরে ফিতে লাগাই স্যার, তারপর পেস্টিং করে তারপর তার প্রিন্টিং আসে। আলামিন, বাদল এদের দেই স্যার। এরা আমার আগে অর্ডার দেয়, পরে আমি তৈরি করিয়া এদের আস্তে আস্তে দেই। 1 প্যাকেট কিনে নিয়ে আমি বাজারে একটা করে ভাঙাই, মার্কেটে, ফুটপাতে, গ্রামাঞ্চলে। রাজধানীর মোহাম্মদপুরের নূরজাহান রুটের একটি বাড়িতে 2 বছর ধরে ভাড়া বাসায় এই কাজ করে আসছিল এই চক্রের সদস্যরা, যাদের গ্রেফতার করে পুলিশ। তারা 4 বছর, 2 বছর, 3 বছর পর ছাড়া পান। ছাড়া পেয়ে এদের ভিতরে কোনো সংশোধন হয় না, এরা অন্য কোনো কাজে পুনর্বাসিত হয় না, বরং এই কাজেই অল্প বিনিয়োগে অনেক লাভ হয়, সেই জন্য তারা এই কাজে রিপিটেডলি নিয়োজিত হয়। প্রতিদিন গড়ে 5 লাখ জাল নোট তৈরি করা হয় এসব মেশিনে। প্রতি 1 লাখ জাল নোট বিক্রি হয় 8 থেকে 10,000 টাকায়। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরও থাকছে। প্রাথমিকের গণ্ডি না পেরোনো শ্বশুর দেখে রোগী, এসএসসি পাস জামাই দেয় ওষুধ। ঢাকা ডেন্টাল খুলে রোগীদের জীবন নিয়ে খেলার দায় 2 প্রতারকের কারাদণ্ড। দেশে করোনা থেকে নিজেদের রক্ষায় সব জায়গায় মাস্ক ব্যবহার করতে মন্ত্রিসভার বৈঠকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ভার্চুয়াল মাধ্যমে মন্ত্রিপরিষদ সভায় জনগণকে সচেতন করতে প্রয়োজনে মোবাইল কোর্টের মাধ্যমে আইন প্রয়োগেরও সিদ্ধান্ত নেওয়া হয়। বেলা 10:30টায় অনলাইন মাধ্যমে শুরু হয় মন্ত্রিসভার বৈঠক। এতে গণভবন থেকে অংশ নিয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সচিবালয় থেকে যুক্ত ছিলেন মন্ত্রিপরিষদের সদস্যরা। বৈঠকে ঢাকা থেকে অস্ট্রিয়ায় সরাসরি বিমান যোগাযোগ স্থাপনে এয়ার সার্ভিস চুক্তির খসড়ায় অনুমোদন দেওয়া হয়। এছাড়া মন্ত্রিসভায় গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের হার পর্যালোচনায় ত্রৈমাসিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। কোনোভাবেই মাস্ক ইউজ, অন্তত পাবলিক প্লেসে কোনোভাবেই মাস্ক ইউজ, মসজিদে বা অন্য গ্যাদারিংয়ে বা বিভিন্ন এই যে সামনে দুর্গাপূজা আসবে, যেসব অনুষ্ঠানগুলো হবে, কোনো অবস্থাতেই কেউ যেন মাস্ক ছাড়া না আসে। মানুষকে সব জায়গা থেকে আপনার রিকোয়েস্ট করে, মোটিভেট করে বা ফোর্স যদি করতে হয়, আইন প্রয়োগ করতে গেলে আইনও
স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে দেশে আজ দুপুর পর্যন্ত 24 ঘন্টায় 21 জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন 1637 জন। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 3,90,206 জন। দেশে একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে 15,146 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 21,78,714 জনের। 24 ঘন্টায় নতুন করে 1637 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত 3,90,206 জন। 24 ঘন্টায় মারা গেছেন 21 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 5,681 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,627 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 3,05,599 জন। প্রাথমিকের গণ্ডি না পেরোনো শ্বশুর দেখে রোগী আর এসএসসি পাস জামাই দেয় ওষুধ। এভাবেই দীর্ঘদিন ধরে ভুয়া ডেন্টাল প্রতিষ্ঠান খুলে রাজধানীতে রোগীদের জীবন নিয়ে খেলছিলেন নূর হোসেন ও জাহিদুল ইসলাম। র্যাবের অভিযানে ফাঁস হয়েছে তাদের সব জারিজুরি। দাঁতের চিকিৎসার মতো জটিল কাজটি যিনি করছেন তার শিক্ষার দৌড় ৩য় শ্রেণী পর্যন্ত। ওষুধের নামও লিখতে পারেন না তিনি, অন্য চিকিৎসকের নামে তৈরি প্রেসক্রিপশনে সই করে দেন। এক্স রে দরকার না হলেও পাঠানো হয় নিজেদের প্রতিষ্ঠানে। এভাবে গত মার্চ মাস থেকে ডেন্টাল ক্লিনিক খুলে প্রতারণা করছিলেন শ্বশুর নূর হোসেন ও তার মেয়ের স্বামী জাহিদুল ইসলাম। 3 দশকেরও বেশি সময় ধরে জালিয়াতিতে জড়িত নূর হোসেন। এর আগে একটি ক্লিনিকে সহকারী হিসেবে কাজ করতেন, আর তার জামাই ছিলেন বেসরকারি একটি প্রতিষ্ঠানে। এই লাইনে আমি অ্যাসিস্ট্যান্টে কাজ করি, তো ওই অভিজ্ঞতায় কাজ করতেছি। আপনি কোন পর্যন্ত পড়ালেখা করছেন? পড়ালেখা ক্লাস 3 পর্যন্ত করছি। শ্বশুর এবার নিয়োগ দিয়েছিল, আসো আমার সাথে আসো, আমি দেখাই দিই কীভাবে মেডিসিন বানাইতে, আমার সহযোগিতা করাই। ভুক্তভোগীরা জানান দাঁতে ব্যথা নিয়ে প্রতিষ্ঠানে আসলে নূর হোসেন তাদের চিকিৎসা করেন। চিকিৎসার পর আরও বাড়ে জটিলতা। আরও অনেকটা এক্সরে করাইতে পাঠাইছে, ওনার একটা ব্যবসা খুলে নিয়েছে, একটা প্রতারকের মতন। প্রেসক্রিপশন ওষুধও লেখা দিচ্ছে, তো আমি এই ওষুধগুলো খাইলে বাই চান্স হয়তো আমার হার্টে বা কিডনিতে কোনো না কোনো এফেক্ট তো হইতোই। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু বলেন, দীর্ঘদিন ধরে এই চক্রটি প্রতারণা করে আসছে। তারা বিভিন্ন চিকিৎসকের নামে প্যাডে নিজেরা স্বাক্ষর করে রোগীদের ভুল চিকিৎসা দিচ্ছিল। এমনকি তাদের প্যাডে লেখা পঞ্চগড় ডেন্টাল ক্লিনিক আর বাইরে সাইনবোর্ডে লেখা হোসাইনি ডেন্টাল। ওনাদের কোনো প্রকার সার্টিফিকেট নাই। সিম্পল উনি একটা ওষুধের বানানটা উনি শুদ্ধ করে বলতে পারেন না। শুধু এটা না, এখানে কিন্তু বিভিন্ন ওষুধ কোম্পানিও কিন্তু স্বাক্ষর দিয়েছে। প্রতারণার প্রত্যেকটা ধাপকে এখানে স্পর্শ করা হয়েছে। নূর হোসেনকে 2 বছরের বিনাশ্রম কারাদণ্ড ও জাহিদুল ইসলামকে 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরও থাকছে। করোনার কারণে পশ্চিমবঙ্গের কোনো পূজা মণ্ডপেই যেতে পারবে না দর্শনার্থী। নির্দেশ হাইকোর্টের, অনলাইনেই সম্প্রচারের ভাবনা আয়োজকদের। চট্টগ্রামে কয়েক দফা অভিযানে উচ্ছেদ করা হয়েছে রেলওয়ের 250-র বেশি অবৈধ স্থাপনা। সকালে নগরীর রামবাগানে অভিযান চালায় রেলওয়ে কর্তৃপক্ষ। অভিযোগ রয়েছে রেলওয়ের কর্মকর্তারাই এর সাথে জড়িত। এসকাভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হয় আদাপাখা ও টিনশেড ঘর। সোমবার সকালে নগরীর আমবাগানের মিন্টু কলোনিতে রেল কর্তৃপক্ষ শুরু করে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান। এতে ক্ষোভ জানান ক্ষতিগ্রস্তরা। সরকারের প্রয়োজন হলে রেলের জায়গা ওরা নিয়ে নাকি আমাদেরকে জায়গা দেখ, আমরা কই থাকবো? না থাকার উচ্ছেদ করলে আমাদেরকে মারি ফেলাক। আমাদেরকে রাখছে কেন জানতো? লাল মিন্টু উনি এখান থেকে ওই মাথা ধরে পুরাটাকে আরো দিয়ে প্রতি মাসে 1.5 লাখ টাকা ঘর ভাড়া খায়। সরকারের কাছে এটাই অনুরোধ, আমাদেরকে যাতে মনে করেন যে পুনর্বাসন দেয়। কয়েক দফায় অভিযানে গুড়িয়ে দেওয়া হয় 250-র বেশি অবৈধ স্থাপনা। উদ্ধার করা হয় 75 থেকে 80 শতক জায়গা। রেলওয়ের কোনো কর্মকর্তা জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার দাবি জানান সংশ্লিষ্টরা। রেলের যত জমি আছে এখানে সরকারি বিল্ডিং, সরকারি কোয়ার্টার ছাড়া বা আমাদের যে মাস্টার প্ল্যানভুক্ত বাণিজ্যিক প্লট, আমাদের যে সিস্টেমে আমরা লিজ দিই সেটা ব্যতীত যত অবৈধ স্থাপনা জারি হোক না কেন সবগুলোই আমরা আমাদের উচ্ছেদ কর্মসূচি নিচ্ছি। 200 থেকে 250 টিনশেড এবং ঝুপড়ি টাইপের ঘর হবে, আর 70 থেকে 80 শতক জায়গা অবৈধ স্থাপনার রেলভূমি উদ্ধার করা হবে। দীর্ঘদিন ধরে লাল মিন্টু সহ বেশ কয়েকটি চক্র রেলের জায়গা দখল করে ভাড়া দিয়ে আসছে বলে অভিযোগ স্থানীয়দের। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। 176 বছরের ঘূর্ণিঝড়ের পরিসংখ্যান বিশ্লেষণ করে জলোচ্ছ্বাস ও ভাঙন ঠেকাতে সক্ষম বাঁধ দিয়ে রোহিঙ্গাদের জন্য সুরক্ষিত করা হয়েছে ভাসানচরকে। এছাড়া প্রতি 1000 মানুষের জন্য 260 কিলোমিটার বেগে ধেয়ে আসা ঝড়েও
টিকে থাকতে পারে এমন আশ্রয়কেন্দ্র নির্মাণ করে নিশ্চিত করা হয়েছে দুর্যোগকালীন নিরাপত্তা। এ বাস্তবতায় কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প তো বটেই, এমনকি দেশের যে কোনো দ্বীপের চেয়ে ভাসানচরকে বেশি সুরক্ষিত মনে করছেন প্রকল্প সংশ্লিষ্টরা। মোহাম্মদ বাবুল হোসেনের ক্যামেরায় দেখুন ওমর ফারুকের রিপোর্ট। 2 দশকেরও কম সময়ে আগে বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা ভাসানচরকে জোয়ার, ঘূর্ণিঝড় ও ভাঙন থেকে সুরক্ষা দিতে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। প্রথমত, দ্বীপের দক্ষিণ পশ্চিম তীরে 2 কিলোমিটারের বেশি বাঁধের 400 থেকে 500 মিটার আগে পাইলিং করে পাথর ও জিও ব্যাগ ফেলে 3 স্তরের তীর প্রতিরক্ষা ব্যবস্থা নেওয়া হয়েছে। দ্বিতীয়ত, প্রাথমিকভাবে 9 ফুট উচ্চতার 12 কিলোমিটার বাঁধ নির্মাণ করা হয়েছে। জানুয়ারি থেকে চলছে 19 ফুট পর্যন্ত উচ্চতা বাড়ানোর কাজ। বাঁধের চারদিকে 18টি স্লুইস গেট বসিয়ে গড়ে তোলা হয়েছে শক্তিশালী ড্রেনেজ ব্যবস্থা। বাঁধ থেকে সমুদ্র তীরবর্তী এলাকায় নেওয়া হয়েছে বনায়নের উদ্যোগ। ভাসানচরকে ঘিরে রোহিঙ্গা শরণার্থী সংশ্লিষ্ট বিভিন্ন মহলের যে উদ্বেগ এবং উৎকণ্ঠা রয়েছে তার অন্যতম হচ্ছে জোয়ারের পানি এবং জলোচ্ছ্বাসের ভয়। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, জোয়ারের পানি এবং জলোচ্ছ্বাসের ভয়কে মাথায় রেখে তারা এরই মধ্যে পুরো প্রকল্প এলাকাকে 14 কিলোমিটারের বেড়িবাঁধের মাধ্যমে সুরক্ষিত করেছেন। দুর্যোগের কথা মাথায় রেখে গুচ্ছগ্রামের 1440টি বাড়ি নির্মাণ করা হয়েছে 4 ফুট উচ্চতায়। এছাড়া আছে ঘন্টায় 260 কিলোমিটার বেগে ধেয়ে আসা ঘূর্ণিঝড় সইতে সক্ষম 120টি আশ্রয় কেন্দ্র। মাটি থেকে 14 ফুট উচ্চতার প্রতিটি আশ্রয় কেন্দ্র 1000 এবং 200 পশুকে আশ্রয় দেবে। 1842 থেকে 2018 পর্যন্ত গত 176 বছরের 20,000 সাইক্লোনের পরিসংখ্যান বিশ্লেষণ করে যুক্তরাজ্য ভিত্তিক 2 সংস্থা HR ওয়ালিংফোর্ড ও MDM যে পরামর্শ দিয়েছে সে অনুযায়ী এ পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে প্রকল্প সংশ্লিষ্টরা। সুরক্ষা বাঁধ এবং শোর প্রোটেকশনের মাধ্যমে এটাকে আমরা সুরক্ষিত করেছি এবং একই সাথে শেল্টারগুলি এটা এডিশনাল একটা সাপোর্ট দেবে। 12,000 থেকে 15,000 শ্রমিক 2018 এবং 19 সালে কাজ করেছে। সুতরাং আমরা কোনো সময় এই ফণি, আমপান, বুলবুলে আমাদের এই দ্বীপে পানি 4 থেকে 5 ফিট পানি উঠেছে এবং কোনো ইফেক্ট হয়নি। ওয়েল ক্লিয়ার ফ্রম দ্য এমব্যাঙ্কমেন্ট। জরুরি উদ্ধার ও ত্রাণ কাজের জন্য রয়েছে আন্তর্জাতিক মানের 2টি হেলিপ্যাড। প্রকল্পের 8টি হাই স্পিড বোট ও লোকাল হাই স্পিড বোটের মাধ্যমে ভাসানচর থেকে 1 থেকে 2 ঘন্টার মধ্যে চট্টগ্রাম অথবা নোয়াখালীর চেয়ারম্যান ঘাটে পৌঁছা যায়। রয়েছে প্রকল্পের 4টি LCU এবং BIWTCর 12 আউলিয়ার মাধ্যমে 3 থেকে 4 ঘন্টায় চট্টগ্রামে পৌঁছার ব্যবস্থা। সব মিলিয়ে যোগাযোগ আর সুরক্ষার এত আয়োজন দেশের আর কোনো দ্বীপে নেই বলেই দাবি ভাসানচর 3য় আশ্রয়ন প্রকল্প কর্তৃপক্ষের। ওমর ফারুক, সময় সংবাদ, ভাসানচর, নোয়াখালী। মুন্সিগঞ্জে বেড়েছে সব ধরনের সবজির দাম। রামপাল হাটে কেজি প্রতি সবজির দাম 8 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে। আড়তদাররা বলছেন দফায় দফায় বন্যার কারণে সবজির দাম চড়া। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। মুন্সিগঞ্জের বজ্রযোগনী, মহাকালী, পঞ্চসার ও রামপালে কৃষকেরা তাজা হরেক রকমের সবজি নিয়ে আসেন ভোরের এই হাটে। বেচাকেনাও ভালো হয়। বন্যার কারণে যেমন কৃষকরা চাষ করতে পারে না, মাইর খাওয়ার কারণে এখন সবজিটার দাম বেশি। জিনিসের দাম বেশি, রাস্তাঘাটের খরচ বেশি, বদির দাম বেশি, এই কারণে জিনিসের দাম বেশি। বরজের পানের পাশাপাশি 12 মাস সবজি চাষ করা হয়। সেই সবজির সাথে তাই চাষিরা এই হাটে পাইকারি পানও বিক্রি করেন। সবজিগুলো সব সম্পূর্ণ কীটনাশক মুক্ত, ফরমালিন মুক্ত, একদম ফুল ফ্রেশ সবজি। সরাসরি কৃষকরা জমি থেকে সোজা আমাদের বাজারে নিয়ে আসে এবং এখান থেকে পাইকারি দামে তারা এখানে বিক্রি করে। কয়েক দফা বন্যার কারণে সব ধরনের সবজির দাম বেড়েছে বলছেন আড়তদাররা। সবজি বর্তমানে 20 টাকা 30 টাকা কেজিতে বেশি। ধুন্দুল ছিল 30 টাকা, এখন 50 টাকা। লাউ ছিল 40 টাকা, এখন 60 টাকা 70 টাকা। স্থানীয় কৃষকরা তাদের বাড়ির আঙিনায় এবং জমিতে উৎপাদিত অন্তত 30 রকমের কীটনাশক মুক্ত সবজি নিয়ে আসেন এই হাটে। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। করোনা মহামারীর কারণে পশ্চিমবঙ্গের পূজা মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করেছেন কলকাতা হাইকোর্ট। আজ পূজার অনুমতির বিষয়ে এক শুনানি শেষে এ রায় দেন আদালত। লক্ষ্মী পূজার পরে এ বিষয়ে আদালতে প্রতিবেদন দাখিল করতে কলকাতা পুলিশের ডিজি ও কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা থেকে আরও জানাচ্ছেন সুব্রত আচার্য।
কলকাতা হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এক ঐতিহাসিক রায়ে বলেছেন, কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গের দুর্গাপূজা মণ্ডপগুলোতে কন্টেনমেন্ট জোন অর্থাৎ নো এন্ট্রি জোন হিসেবে করতে হবে উদ্যোক্তাদের। সেক্ষেত্রে তিনি নিয়ম বেঁধে দিয়ে বলেছেন, ছোট মণ্ডপের ক্ষেত্রে 5 মিটার দূরে এবং বড় মণ্ডপের ক্ষেত্রে দর্শনার্থীদের দাঁড়াতে হবে 10 মিটার দূরত্বে, আর সেটিও করতে হবে স্বাস্থ্যবিধি মেনে। মণ্ডপের লাইনে দাঁড়ানোর আগে করতে হবে স্যানিটাইজেশন, একই সঙ্গে মাস্ক পরাও করতে হবে বাধ্যতামূলক। ভারত সরকারের দাবি, ভারত এই মুহূর্তে পিক অবস্থা থেকে সরে এসেছে। শারদীয় দুর্গা উৎসবে যদি ভিড় নিয়ন্ত্রণ করা না যায়, তবে ভারতকে আবার সেই 1 মাস আগের চিত্র অর্থাৎ পিক পরিস্থিতি দেখতে হবে। আর এরই জন্য কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন একজন আইনজীবী। আজ সেই মামলার রায় বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এই রায় দিয়েছেন। কলকাতা থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ।